চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মোট ভোটার 27,517 জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 908 জন প্রার্থী। এরই মধ্যে চাকসুতে 26টি পদে 415 জন এবং হল সংসদে 493 জন প্রার্থী রয়েছে। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 48,000 নারী প্রার্থী এবং 366 জন পুরুষ প্রার্থী। এছাড়াও 24 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দর্শক, আমাদের প্রতিনিধি নুরুল কবির রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে চাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জেনে নেব তার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন বর্তমানে অবস্থান করছি 0 পয়েন্টে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন এদের মধ্যে শেষ হয়েছে। আপনি জানেন যে চাকসু নির্বাচন সকাল থেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে সকাল 9:30 থেকে একটানা বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে। তবে ছাত্র শিবির এবং ছাত্রদল কিছু অভিযোগ করেছেন যে অমোচনীয় কালি নিয়ে। তবে নির্বাচন কমিশন জানানো হয়েছে যেহেতু ভোটার তালিকা ছবি সহ সংযুক্ত আছে, সেহেতু এখানে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো পক্ষে ভোট বর্জন করে নাই। ভোট শেষে চলছে ভোট গণনা, ফলাফল দেওয়া হবে এই কথাই জানিয়েছেন। মোট ভোটার 27,517 মধ্যে ছাত্রের সংখ্যা 16,084 আর ছাত্রীর সংখ্যা 11,734। চাকসু ও হল সংসদ মিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 908 জন প্রার্থী। এখন ফলাফলের জন্য অপেক্ষার ফালা চাকসুর নতুন নেতৃত্বে কার হাতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। রাত পোহালে রাকসু নির্বাচন ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রার্থী এবং ভোটাররা জানান উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন তারা। 9টি ভবনের 17টি কেন্দ্রের 990টি বুথে ভোট নেওয়া হচ্ছে। ভোটের দিনে নিরাপত্তায় 2000 পুলিশ সদস্য, 6 প্লাটুন বিজিবি এবং 12 প্লাটুন র্যাব মোতায়েন থাকবে। প্রতিনিধি শারিয়ার অন্তু তথ্য ও ছবিতে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবারের এই ভোট ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে 2000 পুলিশ এবং 18 প্লাটুন র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা সর্বোচ্চ ফোর্স ব্যবহার করার পরেও আমরা মনে করছি যে আমাদের আরও লোকবল দরকার। আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারের থেকে চাহিদা দিয়ে আমরা আরও 1000 ফোর্স বাইরে থেকে এনেছি। আর বিশ্ববিদ্যালয় হল কেন্দ্রিক যে সকল নিরাপত্তা বিষয়, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোতে বহিরাগত আছে কিনা সেটা ওনারা চেক করে দেখতেছেন। প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করছেন সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। শিক্ষার্থীদের যে অ্যাটিটিউড খুব ফেস্টিভ মুডে আছে, তারা খুব আনন্দিত এবং তাদের কাছে কোনো থ্রেট বা কোনো ধরনের কিছু আছে না আমরা জিজ্ঞেস করেছি। তারা এক বাক্যে সব সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা জিজ্ঞেস করছি যে না, তো তারা সেটাই এনজয় করছে, কোনো থ্রেট তাদের কাছে নেই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 902 জন। 28,901 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের 200 গজের মধ্যে 3 দিনের জন্য মিছিল, সভা সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়। পিআর এবং গণভোট সাধারণ মানুষ বোঝে না। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন। সকালে ঠাকুরগাঁওয়ের গড়ে ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করা হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল। দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন। এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। যে আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাঁড়ায় দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। ভাই আমরা ভোট দিতে চাই, এখন ভোট চাই, নির্বাচন চাই। দয়া করে
এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার বাড়িখোলা এলাকায় বাস ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন। হতাহতরা সবাই বাস যাত্রী। বেলা ২:৩০টার দিকেই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাউইখোলা এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাকের অতিক্রম করার চেষ্টা করে। এই সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। ফরিদপুরে ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 20 জন। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন পরিবহনের একটি বাসকে পেছন থেকে আসা আরেকটি বাস ধাক্কা দিলে ইউরো লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মেহেরপুর ষোলমারী সড়কের ফতেপুর নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে দুর্ঘটনা ঘটে। তার বাড়ি শহরের পেয়াদাপাড়ায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর সেলিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুরত হাল রিপোর্ট করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে ছেলে জসিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে জেলা এবং দায়রা জজ মোহাম্মদ শহীদুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন। 2023 সালের 14 আগস্ট পিতা লিল মিয়ার সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে ইট দিয়ে পিতার মাথায় উপর্যুপরি আঘাত করে ছেলে জসিমউদ্দিন। এতে রক্তাক্ত হয়ে বৃদ্ধ লিল মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ছেলে জসিমউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া এবং কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে 2.5 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি 60 সুলতানপুর ব্যাটালিয়ন। বুধবার ভোররাত পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া, কসবা, ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা সীমান্তবর্তী এলাকায় রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নত মানের শাড়ি, কাপড়, খাদ্য সামগ্রী, কসমেটিক্স সহ অন্যান্য পণ্য জব্দ করে। 60 বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক 2,50,00,000 টাকা। ঢাকার আশুলিয়া গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের 3টি কারখানায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত পলাশবাড়ির গিল্ডেন অ্যাক্টিভওয়্যার কারখানার সামনে গিল্ডেন গ্রুপের আশুলিয়া কর্মরত সকল শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ বিক্ষোভ করে। শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হলে তাজমিনা ছুটি এবং চিকিৎসা সহায়তা চাইলেও তা পায়নি। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে তাতেও বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা 11 দফা দাবি জানিয়েছেন। আমাদের যে বিদেশি মালিকগুলো আসছে তারা আমাদের কোনো কথা শুনে না, কোনো আমাদেরকে মূল্যায়ন করে না। আমরা বাঙালি ম্যানেজমেন্ট চাই। আমার বোন কিভাবে হত্যা হলো, কেন এরকম ভাবে হত্যা হলো, কেন এইভাবে মারা গেল? তার 3টে বাচ্চা আছে, সে বাচ্চাগুলোর কি হবে? যখন বাঙালি ম্যানেজমেন্ট ছিল তখন আমাদের কাজ করতে কোনো অসুবিধা হয় নাই। এখন বিদেশি ম্যানেজমেন্ট আসার পরে গিল্ডেনের সুনাম নষ্ট করা হয়েছে। আমরা এই বাহিরের ম্যানেজমেন্টের সাথে আমরা কাজ করতে চাই না। আমাদের আগের পুরনো ম্যানেজমেন্টকে আমরা ফিরে পেতে চাই। টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের 82তম রিক্রুট ব্যাচ প্রশিক্ষণে সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটেল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদ উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। ৮২তম রিক্রুট ব্যাচের সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজে ৫৬৫ জন নবীন সৈনিক অংশগ্রহণ করেন। এই নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে আর্মি মেডিকেল কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করেন। সেনাবাহিনীতে তোমাদের অন্তর্ভুক্তিকে জানাই স্বাগতম। আজ থেকে যেহেতু তোমরা মানবতার সেবায় আত্মত্যাগের জন্য শপথ গ্রহণ করলে এবং পরবর্তীতে আরো প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন মেডিকেল ইউনিটে যোগদান করবে এবং রোগীদের সেবায় নিয়োজিত থাকবে, সুতরাং আমি আশা করব সর্বোচ্চ আত্মত্যাগ ও সেবার মনোভাব নিয়ে তোমরা নিজেদের সর্বদা নিয়োজিত রাখবে। রবি মৌসুমে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে ঝিনাইদহের মহেশপুরে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। মহেশপুর ক্লাবের সভাপতি সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন। যশোরে বাঘারপাড়াতে রায়পুর ইউনিয়নে মাদ্রাসার লিজকৃত পুকুরে গতকাল রাতে দুর্বৃত্তের দেয়া গ্যাস ট্যাবলেটে প্রায় ২৫ থেকে ৩০ মণ মাছ নিধন হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত মাছ চাষি জানান, কে বা কারা রাতের আধারে পুকুরে গ্যাস দিয়ে মাছ মেরে ফেলেছে। যারা এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, প্রশাসনের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে ক্ষতিপূরণ সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীর। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া সখীপুর এবং কচুয়া আড়াইপাড়া সড়ক যেন এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সড়ক এবং জনপথ বিভাগের অধীনে দীর্ঘ ১০ কিলোমিটারের এই সড়কটি প্রায় পুরোটা জুড়েই ছোট বড় খানাখন্দে ভরপুর। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী এবং যানবাহন চালকদের। প্রতিনিধি মোহাম্মদ আনিস খান এর তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সড়কের দুপাশেই রয়েছে বেশ কয়েকটি গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান। এটি ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সখীপুর পৌর শহর হয়ে টাঙ্গাইল এবং ঢাকার সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এটি ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সখীপুর পৌর শহর হয়ে টাঙ্গাইল এবং ঢাকার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি সড়ক। বেশ কয়েকটি জেলা ও উপজেলার সংযোগ সড়কও এটি। এ সড়ক দিয়ে দেশের অন্যতম বৃহৎ কলার হাট কুতুবপুর যেতে হয়। কচুয়া সখীপুর এবং কচুয়া আড়াইপাড়া সড়কে প্রতি বছর বর্ষা এলেই মানুষ দুর্ভোগের সম্মুখীন হয়। এবার বর্ষায় এ সড়কের পিচ উঠে নিচের মাটি পর্যন্ত বেরিয়ে গেছে। এতে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে এবং ভারী যানবাহন ডেবে যাচ্ছে। এ সড়কটির টেকসই সংস্কার না হওয়ায় একদিকে পথচারী, শিক্ষার্থী এবং হাসপাতালে জরুরি সেবা প্রত্যাশীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একইভাবে খামারি ব্যবসায়ী সহ এ অঞ্চলের সবজি ও কাঁচামাল আমদানি ও রফতানিকারকরাও চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এখানকার কাজ অফ রয়েছে আর কি, কাজ হইতেছে না ঈদের পরে থেকে, এরকমই আর কি। সামান্য বৃষ্টি হইলে কোনো সিএনজি চলে না, অটো চলে না, সাধারণত মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না। এই রাস্তার তো ভয়াবহ অবস্থা। একটু বৃষ্টি নামলে পড়া বাচ্চা মহিলা সহ যে গাড়িতে লোকজন থাকে উল্টা পড়ে যায়, ব্যক্তি হাসপাতালে যায়। রাস্তার বেহাল দশার কারণে হেঁটে যাওয়াও যেন দুষ্কর। পাশাপাশি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানালেন এ রাস্তায় চলাচলকারী চালক ও যাত্রীরা। প্রতিদিন ৩টা-৪টা করে ট্রাক রাস্তার মাঝখানে ফাইসা থাকে, আর আমরা পায়ে হাইটা আসার মতো যোগ্য না এই রাস্তায়। গাড়ি অনেক কিছু যন্ত্রাংশ ভাঙা যায়, রাস্তায় ফাইসা ২-৪ দিন পরে থাকে না, মালের ক্ষয়ক্ষতি হয়। এদিকে চলতি বছর নভেম্বর মাসের মধ্যে কাজ সম্পন্ন করার আশা ব্যক্ত করেন এ ঠিকাদার। ৪ কিলোর মতো বেস টাইপ 1-এর কাজটা কমপ্লিট করি। রেনি সিজন শুরু হওয়ার পরে আমাদের রাস্তাটা আমরা আর বাইন্ডারের কাজটা, ওয়ারিং বাইন্ডারের কাজটা করতে পারি না, যেটাকে কার্পেটিং বলে। অপরদিকে জনদুর্ভোগ লাঘবে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। এটা রানিং ঠিকাদার, তাদের আমি ডেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তারা এগুলা যেন খুব দ্রুত রিপেয়ার করে। আমরা অতি দ্রুত হয়তো মাইনর থেকে কাজ করে ফেলবো, সেটার জন্য হয়তো আমরা পিরিয়ডিক মেইনটেনেন্সের পর্যন্ত ওয়েটও করব না। দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলে সাধারণ মানুষের চলাচল, যানবাহন এবং কৃষিপণ্য পরিবহন সহজ হবে, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এলাকা থেকে প্রায় ২০ কোটি টাকার জাল মুদ্রা সহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদগাঁও থানার নূরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইউরো, সৌদি রিয়াল, দিরহাম, US ডলার, মিয়ানমার কিয়াট এবং বাংলাদেশি টাকার বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ২০ কোটি টাকা। জাল নোটটা বাজারে সাপ্লাই করছি না তাহলে এই টাকাটা অনেক কিছু বিক্রি করার আমি কোনো দামে কাউরে বিক্রি করি নাই এই জিনিসগুলো। তারপর কি করছো সেগুলো তারা যে লিস্টিং করছি কাস্টমার অর্ডার দিয়েছে। সাভারে মদের কারখানায় অভিযান পরিচালনা করে ৫০০ লিটার বাংলা মদ জব্দের পাশাপাশি এক যুবককে আটক করেছে র্যাব জানায়, হাঁসের খামারের আড়ালে দীর্ঘদিন ধরে বাংলা মদের কারখানা পরিচালনা করে আসছিল গ্রেপ্তারকৃত যুবক। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাভার পৌরসভার ধরেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাব ৪ CPC-2 এর স্কোয়াড্রন লিডার নাজমুল। এ সময় জব্দকৃত বাংলা মদের বেশিরভাগই ঘটনাস্থলে ধ্বংস করে দেওয়া হয়। ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। কুড়িগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ নানা আয়োজনে পালিত হয়েছে। এই উপলক্ষে র্যালি, হাত ধোয়ার কৌশল এবং প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সকালে প্রধান অতিথি হিসেবে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম সিফাত মেহনাজ। হাত ধোয়া নায়ক হও এই স্লোগানে শহরের বিজয়স্তম্ভ থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি এবং হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার তামসিদ ইরাম খান, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শাহ আলী, আবাসিক প্রকৌশলী কামরুল হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের হাত ধোয়া র্যালি এবং আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সম্মুখে শিক্ষার্থীরা হাত ধোয়ায় অংশগ্রহণ করে। শেষে সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সরকারি কমিশনার ভূমি মেহেদি হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হুসাইন, প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, মাইটিভির প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া সহ অন্যান্যরা। বান্দরবানে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। সকালে বান্দরবান জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় হাত ধোয়া প্রদর্শনী। হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিমারা রিনি। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামিমারা রিনি। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক SM মঞ্জুরুল হক, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, উপসহকারী প্রকৌশলী জুলহাস মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পটুয়াখালী বাউফলে র্যালি, আলোচনা এবং হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়। উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশল মাকসুদুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের আয়োজনে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত হয়েছে। সকালে এই উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। পরে কার্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথের সভাপতিত্বে এস.এম. শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আল মাহমুদ হোসেন, সহকারী পরিচালক আফতাব হোসেন চৌধুরী সহ আরো অনেকে। সিরাজগঞ্জে চৌহালি উপজেলা বিশ্ব হাত ধোয়া দিবস 2025 উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় হাত ধোয়া প্রদর্শনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌহালি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেন। প্রধান অতিথি ছিলেন চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। এই সময় উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্নাফ খান, আরডিও মোহাম্মদ সেলিম, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান এবং প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতি খাতুন উপস্থিত ছিলেন। টিকা না নিলে কিন্তু টাইফয়েড জ্বর হবে, সবাইকে টিকা নিতে হবে। বিশ্বের পরাশক্তি দেশগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় বলেই আজকে পার্বত্য চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়েও এখন ষড়যন্ত্র চলছে। তার সাথে নতুন করে সেই 71 সালের বিরোধী শক্তি আজকে নতুন করে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। জেলার চৌমোহনী পাবলিক হল চত্বরে পৌর বিএনপি আয়োজিত 1 থেকে 9 নং ওয়ার্ড পর্যন্ত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিশেষে আপনাদের 71 আর 24-এর গণহত্যাকারীদের জনগণ ভোট দেবে না বলে মন্তব্য করেছেন বরিশাল বিভাগের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। সকালে ঝালকাঠির নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে এই মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও পিআর পদ্ধতি এদেশের মানুষ কখনো মেনে নেবে না। যারা সন্ত্রাসী দল তাদের থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু বিপি নুরুল হক নূর বলেছেন, আগামীতে তারা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চায় সেই বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমলাতন্ত্রের স্বভাব এবং চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেজন্য রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে আগামীতে একটি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠিত হলে সেই সরকার 5 বছরে বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং উন্নত রাষ্ট্রে পরিণত করবে। মঙ্গলবার পটুয়াখালী চৌরাস্তায় জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। গাজীপুরের শ্রীপুর উপজেলা গাজীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ইউনিয়নের পশ্চিম নিজমাওনা বড়চালা গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনির সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দবির আহমেদের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা। গোপালগঞ্জে কোটালীপাড়ায় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির সমাবেশ। উপজেলার ভাঙারহাট কাজী মন্টু কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করেন কোটালীপাড়া উপজেলা বিএনপি। কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস.এম. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। এ সময় গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা রত্না, গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার সহ অনেকে উপস্থিত ছিলেন। আমি বলবো আমাদের আজকে পিছনে অনেক চেয়ার আছে, পিছনে অনেক চেয়ার ফাঁকা আছে, আপনারা বসে পড়ুন।
চাঁদপুরে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেয়ারম্যান ঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা বিল্লাল হুসাইন, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সহসভাপতি মাসুদুর রহমান, পৌর জামায়াতে ইসলামের সভাপতি শাহজাহান খান। মানববন্ধনে জেলা জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং পৌর শাখার দায়িত্বশীল সদস্যরা অংশ নেন। বাংলাদেশ থেকে দূরীভূত করে সিআর পদ্ধতির মাধ্যমে সারা দেশের ন্যায় শেরপুরেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন হয়েছে। সকালে ডিসি গেটের সম্মুখে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান বাদল, সুরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরে আলম সিদ্দিকী। পিআর সহ 5 দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। বাগেরহাট খুলনা মহাসড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জামায়াতের শিবিরের কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। আধা ঘণ্টা ব্যাপী মানববন্ধনে জেলা জামায়াতের আমির রেজাউল করিম, নায়েবে আমির শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস সহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। সকালে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন দলটির নেতাকর্মীরা। মানববন্ধনে জেলা জামায়াতের আমির খম আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আসম সাইম সহ দলটির নেতৃবৃন্দ। কুড়িগ্রামে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে কুড়িগ্রাম বিজয় স্তম্ভ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরে কলেজ মোড়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব অধ্যক্ষ হারুনা রশিদ সহ বিশিষ্টজনেরা। বেসরকারি শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনে হামলা ও গ্রেফতারের প্রতিবাদ এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো সহ 3 দফার দাবিতে সারা দেশের মতো লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এমপিওভুক্ত সকল স্কুল এবং মাদ্রাসা সমূহে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতির পাশাপাশি গতকাল রায়পুর পৌর শহরস্থ রায়পুর পাইলট গার্লস স্কুল মাঠের সামনে থেকে আরম্ভ হয়ে শিক্ষকদের এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্স চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এবং জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে আন্দোলনরত শিক্ষকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় কুষ্টিয়ায় কুমারখালীতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে। সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট কুমারখালী উপজেলা শাখার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে উপজেলার যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়ে মূল শহর প্রদক্ষিণ করে কুমারখালী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। আমরা সেখানে সেই শূন্য স্থানটা আবার পূরণ করব। কুড়িগ্রামের নাগেশ্বরীতে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা, কর্মচারীদের উৎসব ভাতা 75%-এর দাবিতে এবং শিক্ষকদের উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নাগেশ্বরী শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে মিলিত হয়। ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদে এবং 3 দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা এবং মহানগর আয়োজিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা এবং মহানগর লিয়াজু কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে লিয়াজু কমিটির সদস্য সচিব মোহাম্মদ জামাল উদ্দিন এবং শিক্ষক
ওজির উদ্দিনের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য AHM ইসরাইল আহমেদ। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনে পুলিশের নেককারজনক হামলায় শিক্ষক লাঞ্ছিতকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির দাবিতে রংপুরে কর্মবিরতি পালন করেছে বেসরকারি এমপিও শিক্ষক কর্মচারী। এছাড়াও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির রংপুর জেলা সভাপতি আব্দুল ওয়াদেদ, সাধারণ সম্পাদক রওশন কবির উপস্থিত ছিলেন। নওগাঁয় বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও BSTI এর আয়োজনে বিশ্ব মান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব মান দিবসের আলোচনা সভায় নওগাঁ জেলা BSTI এর অফিস প্রধান এবং উপপরিচালক জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাতিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। রাজশাহী বিভাগের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। গাজীপুরে কালিয়াকৈরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং মাতৃকেন্দ্র কর্মসূচি বাস্তবায়নের মাতৃকেন্দ্রের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে 28 জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে পদ্মা নদীতে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট নৌ পুলিশ এর ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন জানান, মা ইলিশ রক্ষা এবং সংরক্ষণ অভিযানে চালিয়ে গত 10 দিনে পদ্মা নদীর তীরে একাধিক স্থান থেকে দিনরাত অভিযান চালিয়ে মোট 40 জন জেলেকে আটক করা হয়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মোট 15টি নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। আর উদ্ধারকৃত 300 কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে এবং 15 লাখ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মা ইলিশ নিধন থেকে বিরত রাখতে শরীয়তপুর জেলার সখীপুর থানার উত্তর তারাবনিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে 1700 জেলে পরিবারকে 25 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কার্ডধারী জেলেদের উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রম চালাচ্ছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান শিপন ও ইউনিয়ন পরিষদের সকল মেম্বাররা। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ভেদগঞ্জ উপজেলার পল্লী সঞ্চয়ী ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান। এ সময় চাল বিতরণের আগে জেলেদের নিয়ে সচেতন সভা করেন ভেদগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাসপুর ইউনিয়নে মা ইলিশ আরোহণে বিরত থাকা 991 জন নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ বিতরণ করেন। এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালি। এ সময় ট্যাগ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা আলামিন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের হোসাইন সহ ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। নেত্রকোনা সদর উপজেলার কার্লি গ্রামের মোহাম্মদ আবুল বাশার নামে এক প্রতিবন্ধী ব্যক্তির ব্যাটারি চালিত অটোরিকশা চুরি হওয়ায় অসহায় এবং প্রতিবন্ধীকে অটোরিকশা কিনে উপহার দিয়েছেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। দুপুরে শহরের চকপাড়া তার নিজ বাসার সামনে থেকে ব্যাটারি চালিত অটোরিকশাটি আবুল বাশারের কাছে হস্তান্তর করেন তিনি। অটোরিকশা উপহার পেয়ে অসহায় আবুল বাশার আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রিকভারি হয় আপনাকে
টেলিভিশনের চিত্র সাংবাদিক রাহিদ হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন হয়েছে। সকালে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের উপর এভাবে প্রকাশ্যে হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত। প্রকাশ্যে এমন হামলা সাংবাদিক সমাজের জন্য চরম অশনি সংকেত। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিচার না হলে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। শরীয়তপুরের সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের গাজীপুর হিন্দুকান্দি গ্রামের এক নিরীহ ব্যক্তি রাজকুমারের পৈতৃক 64% জমি দিন দুপুরে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এই ঘটনায় নিরীহ ওই পরিবার শরীয়তপুর জেলার দায়রা জজ বরাবর একটি দেওয়ানি মামলা দায়ের করেন। জমির উপর নিষেধাজ্ঞা অমান্য করে আইনের নিয়ম নীতির তোয়াক্কা না করে হিন্দু পরিবারকে হুমকি ধমকি দিয়ে তাদের সম্পত্তি জবরদখল করছেন। ন্যায্য বিচারের জন্য পরিবারটি জেলা পুলিশ সুপার এবং সরকারের সহায়তা কামনা করেছেন। জোর করে দখল আইন নিয়মে চলতেছে। আইন বলছে শেষ হইবে, নিষেধাজ্ঞা দেওয়া আছে, শেষ হইবে, যে পাইবে সে খাইবে। এই জন্য আবার অমান্য করছে যে জোর দখল যারা করতেছে এরা। আমি হিন্দু মানুষ, আমারটা জোর করে খাইতেছে। আমি নরম, গায়ে নরম, আমরা জোর করে খাইতেছে। তার নানা সম্পদ এই জায়গায় কোনো সময় দখলে আইতে পারতেছে না, জোর জবরদস্ত করে ওই হামেদ চোকদার খাইতে আছে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার 9 নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খণ্ড বাহেরারচলা এলাকায় পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে দোকানঘর ভাঙচুর এবং লুটপাট করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে 7 জনের নাম উল্লেখ করে আরও 4 থেকে 5 জনকে অজ্ঞাতনামা করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, তার প্রতিপক্ষ জোরপূর্বক তার মালিকানাধীন সম্পত্তি জবরদখল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে শ্রীপুরের 1 নং সিএনবি বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুল আমিন ও তার স্ত্রী বলেন, তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রী মহল। মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। এই বিষয়ে শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক জানান, নুরুল আমিন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে যাচাই বাছাই করে দেখা যায় নাম এবং বাবার সাথে মিল নেই এবং এই মামলার সাথে তিনি জড়িত নয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। যে কেন আমার স্বামীকে জুলাই হত্যার আসামি বানা হলো, কেন আমার স্বামীর বিরুদ্ধে। চট্টগ্রামে ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে 160তম খোশরোজ শরীফ। গাউসিয়া মাইজ ভান্ডারি হাবিবিয়া কেন্দ্রীয় কমিটির আয়োজনে গতকাল মিলাদ, কিয়াম এবং মোনাজাত সহ নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য আশেক ভক্ত এবং জায়েরিয়ানদের অংশগ্রহণে দরবার শরীফ পরিণত হয় মিলন মেলায়। এ সময় সৈয়দ হাবিবুল বশর মাইজ ভান্ডারি চেহলাম শরীফ উপলক্ষে মোনাজাত পরিচালনা করেন তার শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর।